channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বলতে চাইছি একটাই কথা, দোষীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, ফাঁসি চাই। সর্বোচ্চ সাজা যেটা দিয়েছে মৃত্যুদণ্ড। শান্তি তো আমিও পাচ্ছি। পুলিশ তথ্য প্রমাণ জোগাড় করেনি, তথ্য প্রমাণ লোপাট করেনি। সিবিআইকে কিছুটা সময় দিতে হচ্ছে, আরও সময় দিতে হবে এবং আমরা আরও সময় দেবো, ধৈর্য ধরবো। বিশেষজ্ঞ ফরেনসিক এভিডেন্স যদি নষ্ট করে, সেখানে প্রমাণ পেতে তো একটু দেরি হয়। স্লোগানটা শুনতে পাচ্ছেন? এই স্লোগানটা কিন্তু আরজি করের জন্য, এই স্লোগান তিলোত্তমার জন্য। আর ঠিক কোন দিন আবার স্লোগান দেওয়া শুরু হলো? যেদিন কুলতলির নির্যাতিতা বিচার পেল। কুলতলির ঘটনায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা দেওয়া হলো। ঠিক সেই দিন, কেমন কাকতালীয় না? তার এই দিনে আবার তিলোত্তমার বাবা মাকে আমরা পথে নামতেও দেখলাম। আমরা কুলতলির বিষয়ে জানবো, জয়নগরের বিষয়ে অবশ্যই জানবো। মাটিগাড়া যেখানে ফাঁসির সাজা হয়ে যাওয়ার পরেও সেই সাজা এখন পর্যন্ত কার্যকর হয়নি, কেন হয়নি সেই সমস্ত তিলোত্তমার বাবা মায়ের সঙ্গে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছিল। তারা কি বলছেন শুনুন। পথে নামা থামছে না, পথে আবার নামতে হচ্ছে, কারণ সুবিচার তো এখনো আসেনি। সুবিচার কেন? বিচারের পদ্ধতি নিয়ে, মানে তদন্ত প্রক্রিয়া নিয়েই তারা প্রশ্ন তুলছেন। এই মুহূর্তে তিলোত্তমার বাবা মা আমার সঙ্গে রয়েছে। তবে সবার প্রথমে একটা কথা বলতেই হয়, আপনাদের ঘটনার পর আমি কুলতলিতে গিয়েছিলাম, যেখানে চতুর্থ শ্রেণীর একটা বাচ্চার সঙ্গে ওরকম যৌন নির্যাতনের ঘটনা, তাকে খুন করার ঘটনা। একটা খুব ভালো লাগছে যে 61 দিনের মাথায় যে অভিযুক্ত তাকে দোষী সাব্যস্ত করা হলো, ফাঁসি দেওয়া হলো। আপনাদের 119 দিন। আমাদের ব্যাপারটা এটাই যে আজকে যে বিচারটা বেরিয়েছে তাতে আমাদের মনোবল একটুও কমেনি, আমাদের হতাশা একটু কমলো এবং বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা অনেকটা বেড়ে গেল। এবং আমরাও বুঝতে পারলাম যে আমাদের তদন্ত যদি ঠিক মতন হয়, অপরাধীরা সামনে আসে, নিশ্চয়ই তারা কঠোর থেকে কঠোর শাস্তি পাবে। আবার পথে নামতে হচ্ছে। আমাকে বারবার কথা বলতে ভালো লাগে না, আপনাদের হয়তো বারবার পথে নামতেও ভালো লাগে না, কারণ সুবিচার পাওয়া আপনাদের অধিকার। আজকে কুলতলির বাবা মা সুবিচার পেল, কি মনে হচ্ছে আপনারা পাবেন? অবশ্যই পাবো, এই আশা রেখেই পথে নামতে হয়। কারণ এত দিনটা হয়ে গেল, আজও আমি জানতে পারলাম না যে আমার মেয়ের কি ঘটেছিল, সেদিন কি এমন অন্যায় করেছিল যে তাকে পৃথিবীতে বাঁচতেই দেওয়া হলো না। হয়তো তো কোনো কিছু হলে তাকে হয়তো ঠেট দেওয়া হতো বা কিছু হতো, সে তো আমার কাছে থাকতো, হয়তো কলেজে আসতো না, কিন্তু তাকে একদম পৃথিবী থেকে সরিয়েই দেওয়া হলো এবং নৃশংসভাবে খুন করা হলো। এমন মানে তাকে একটা মানুষ বলেই মনে করা হয়নি। তার দেহটা দেখে মনে হয়েছে তাকে যেভাবে খুন করা হয়েছে একটু জন্তু জানোয়ারের মতো খুন করা হয়েছে। এটা কেন হলো, এটাই এখনো আমি বুঝতে পারি, আসল কারণটাই বুঝে উঠতে পারেনি এবং কি ঘটনাটা ঘটেছিল সেটাই আপনাদের কাছে পরিষ্কার নয়। কুলতলির ঘটনা দেখেছিলাম, একটা পুলিশের ভূমিকা নিয়ে প্রথমে প্রশ্ন উঠেছিল, তারপর অবশ্য পুলিশ তদন্ত করে, সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশে আসে, সেখানে মুস্তাকিন সর্দারকে দেখা যায় যে সে এই ঘটনার সঙ্গে জড়িত। আপনাদের কি এই বিষয়টাই যেহেতু পরিষ্কার নয়, এখনো পর্যন্ত কোনো তথ্য প্রমাণ নেই, সেটাই কোথাও বিচারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তদন্তের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? হ্যাঁ, অবশ্যই। কারণ পুলিশ, আমরা প্রথমে সিপিকে ভেতরে দেখে, ঘরের ভেতরে দেখে আমরা ভেবেছিলাম যে আমাদের তদন্ত ঠিকঠাক মতো চলছে, কিন্তু পরবর্তীকালে অনেক দিন পরেই জানতে পারি, তখন জানতে পারি সিবিআইয়ের কাছে যাওয়ার পরে জানতে পারি পুলিশ তথ্য প্রমাণ জোগাড় করেনি, তথ্য প্রমাণ লোপাট করেছে। তারই তো পরিণতি হিসাবে টালা থানা ওসি আজকে জেলে আছে। এবং দোষীদের প্রথম থেকেই সরকারি প্রশাসন এবং প্রশাসনিক যন্ত্র আড়াল করার চেষ্টা করেছে। সেই জন্যই আজকে সিবিআইকে কিছুটা সময় দিতে হচ্ছে, আরও সময় দিতে হবে এবং আমরা আরও সময় দেবো, ধৈর্য ধরবো। আশা করবো তদন্ত ঠিক মতন সব যারা অপরাধী আছে সবাই সামনে আসবে এবং তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হবে, সেই আশ্বাস আরও আজকে বেড়ে গেছে। কোথাও কি একটা ভয় লাগছে? আন্দোলনটা কোথাও একটা বন্ধ হয়েছিল, আবার চালু হয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে আমরা পথে নামতে মানুষকে দেখেছি, কিন্তু মানে একেবারে বন্ধ আন্দোলন সেটা বলবো না, কিন্তু জোরদার যেটা চলছিল সেটা কোথাও বন্ধ হয়ে গেছে। কোথাও কি একটা কোথাও ভয় লাগছিল যে তাহলে কি সবাই ভুলতে বসেছে, যেটা সত্যি কথা, মানে সবাই কি ভুলে যাচ্ছে, তিলোত্তমার ইস্যুটা ভুলে যাচ্ছে, আরজি কর ভুলে যাচ্ছে, সেটা কি তিলোত্তমার বাবা মায়েরও কোথাও একটু ভয় লাগছিল? না, আমার মেয়েটার মৃত্যু সারা দেশকে নাড়িয়ে দিয়ে গেছে।
এটা কোথাও কখনো ভয় পাইনি। হয়তো মানুষ পথে নামছে না, অনেক দিন হয়ে গেছে, সবাই যে যার কাজে ফিরে গেছে, কিন্তু অন্তর থেকে আমার মেয়েকে কেউ ভুলে যায়নি। আমার মেয়ের চোখ দিয়ে যে রক্ত বেরিয়েছিল, এই রক্তাক্ত হৃদয় মানে প্রতিটা পশ্চিমবঙ্গ কি দেশবাসীর মানুষের হৃদয়ে এই গেঁথে গেছে, এটা কেউ ভুলবে না হয়তো আমার মনে হয়। কারণ সেদিন যে যেভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, দেবাশিস সোম একজন ফরেন্সিক এক্সপার্ট, তাকে দেখে মনে হয়েছিল আমাদের যে সে মানে সব ফরেন্সিক এভিডেন্স জোগাড় করছে, কিন্তু ফরেন্সিক এভিডেন্স জোগাড় করার বদলে সে ফরেন্সিক এভিডেন্স সব নষ্ট করেছে। এবং সে বিশেষজ্ঞ ফরেন্সিক এভিডেন্স যদি নষ্ট করে, সেখানে প্রমাণ পেতে তো একটু দেরি হয়। তারপরেও মানে আমি দেখেছি ডগ এনে যেখানে তাদের মানে ইয়ে হয়, সেটাও মুছে দেওয়া হয়েছে। পরের দিনই ভেতর ঘরটা তার ভেঙে দিয়ে টাইলস পরিবর্তন করা হয়েছে। মানে পুলিশের ভূমিকা নিয়ে আপনাদের প্রশ্নটা এখনো রয়েছে, কোনো এভিডেন্স যাতে না থাকে সমস্ত চেষ্টা করা হয়েছে। তারপরে আমাদের বিরুদ্ধে গিয়ে আমরা টালা থানায় 2 ঘন্টা বসে রয়েছি, আমার যে মেয়ের দেহটা রাখা হোক, আজকে পোড়াবো না আমরা, কিন্তু তারপর তো আমরা জানি করাবো। তারপরেও আমাদের কথা না শুনে পুড়িয়েও দেওয়া হয়েছে, যাতে কোনো তথ্য প্রমাণ না থাকে। একদম, সেটা আমরা দেখেছি। তিলোত্তমার বাবা মা আর কতদিন পথে থাকবেন? মানে এই কদিনের জার্নিটা, মানে আপনাদের জার্নিটা খুব কঠিন। আন্দোলন চলছিল, সেই সময় একটা মনোবল পাচ্ছিলেন, আন্দোলন থামলো, তারপর আপনাদের একটা যে প্রত্যেকটা মুহূর্তে মানসিক লড়াই, এটা দর্শকরা তো জানতে চায়। 9 তারিখে যে ঘটনা ঘটেছে, 9 আগস্টে যে ঘটনা ঘটেছে, তার থেকে কঠিন এবং কঠোর কিছু হতে পারে না আমাদের জীবন। ওই দিনটার কথা বলে মানে ওই দিনটা জীবনে কোনোদিন ভুলতে পারবো না। ওটা ভোলাও যাবে না, কোনো মানুষের কাছে যেন এই জিনিসটা সামনে না আসে, আমরা এটাই প্রার্থনা করবো এবং প্রশাসনের কাছে আমাদের এটাই দাবি, প্রশাসন যেন তার কাজ সঠিকভাবে করে। আজকে ডিসি সেন্ট্রাল সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন ছবি দেখিয়ে অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে মার্ক করে যেখানে দেখিয়ে দিল যে যারা ক্রাইম সিনে ছিল, উনিই বলছেন যে এটা ক্রাইম সিন ছিল, যাই দেখা যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, কেউ ফরেন্সিক বিশেষজ্ঞ বলে ইঙ্গিত করছেন, কিন্তু পরে জানা গেল তারা অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস। তাদের সরকার পুনরায় স্বাস্থ্য মানে মেডিকেল ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনছে। এটা কি ধরনের সরকারের নীতি? এটাই আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। সরকার যখন বিপুল ক্ষমতা নিয়ে ক্ষমতায় আসে, জনমত নিয়ে, তখন সরকারের দায়িত্ব নিজেই বলেন সরকার যে আমাদের দায়িত্ব আর বেড়ে গেছে, কিন্তু সেই দায়িত্ব কি এই ধরনের যে অন্যায়কে আমরা প্রশ্রয় দেবো? অন্যায়কে কেন সরকার প্রশ্রয় দেবে? হ্যাঁ, সেই কারণেই আমরা পথে নেমে। এবার আমার শেষ প্রশ্ন, কুলতলির বাবা মা আজকে সুবিচার পেয়েছেন, বিচার পেয়েছেন, তারাও তাদের মেয়েকে হারিয়েছেন। আজকে তিলোত্তমার বাবা মা, কুলতলির বাবা মাকে কি বলবেন? ওদের বলবো মেয়ে হারিয়েছে, তাও একটু হলেও মনের শান্তি হবে যে বিচারটা পেয়েছে। মেয়ে তো আর ফিরে আসবে না, বিচারটা পেয়েছে। আমরাও সেই বিচারের অপেক্ষাতেই। মৃত্যু আমাদের সেদিনই ঘটে গেছে, মেয়ের সাথে সাথে 9 আগস্ট। আমাদের জীবনে আর কিছুই নেই, শুধু বেঁচে থাকা মেয়ের বিচারের অপেক্ষায়। 9 আগস্ট আরজি করের ঘটনা, তিলোত্তমার বাবা মায়ের বক্তব্য শুনলেন। 119 দিন পার হয়ে গিয়েছে, তারা এখনো কোনো রকম দিশা দেখতে পাচ্ছে না, যদিও বিচার ব্যবস্থার উপর তারা আশা রাখছেন। আমার সঙ্গে রয়েছেন কুলতলি ছোট্ট শিশুটির বাবা। 5ই অক্টোবর কুলতলিতে ছোট্ট শিশু, 4র্থ শ্রেণীতে পড়তো শিশুটি, তার দেহ উদ্ধার হয় ধানক্ষেতের পাশ থেকে, যৌন নির্যাতন করে খুন করা হয়। সেই ঘটনার 61 দিনের মাথায় মুস্তাকিন সর্দারের ফাঁসির সাজা দেওয়া হলো। আমার সঙ্গে রয়েছে ছোট্ট শিশুটির বাবা। সবার প্রথমে জানতে চাইবো, আরজি করে ঘটনা শুনেছেন, তিলোত্তমার মায়ের বক্তব্য শুনেন, আজকে আপনাদের এই বিচার তাদের কোথাও বুক বাঁধতে সাহায্য করছে, আশায় বুক বাঁধছেন। আপনাদের বুকের জ্বালাটা কি মিটলো আজকে বিচারের পর?
আমার প্রশ্ন, জানি কোথাও একটু যান্ত্রিক সমস্যা হচ্ছে, নির্যাতিতার বাবা মা, তিলোত্তমার বাবা মা কোথাও আপনাদের এই সুবিচার দেখে আশায় বুক বাঁধছেন, কিন্তু আপনাদের বুকের জ্বালা কি আজকে মিটেছে? মেয়েটাকে তো হারিয়েছেন, যদিও মূল অভিযুক্তর ফাঁসির সাজা দেওয়া হলো। হ্যাঁ, কি বলছেন? আজকে যে বিচার এলো, মূল অভিযুক্তকে যে ফাঁসির সাজা দেওয়া হলো, আপনাদের বুকের জ্বালাটাকে মিটেছে? বুকের জ্বালা কি মেটে কোনোদিন? এই জ্বালা অত সহজে মিটবে না, বুকের জ্বালা। হ্যাঁ, মনে একটা শান্তি পেলাম শুনে যে ওর আজকে ফাঁসির যে রায় দিয়েছে, যত দ্রুত ওকে ফাঁসি দেবে তবে যেন বুকের জ্বালাটা মিটবে। এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন। আমি আপনাদের বাড়ি গিয়েছিলাম যখন এই ঘটনাটা ঘটেছিল 5ই অক্টোবর, আপনাদের বাড়ির পরিস্থিতি দেখেছি, প্রত্যেকটা মানুষের বক্তব্য শুনেছিলাম, আপনাদের এলাকার ছবি তুলে ধরেছিলাম যে সেখানে সত্যি কি কঠিন অবস্থা, নিরাপত্তা বলে কিছু ছিল না। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। আজকে আপনারা বলছেন যে শাস্তি তো দেওয়া হলো, কিন্তু এই শাস্তি কার্যকর কবে হবে? একটা খুব বড় প্রশ্ন তুলেছেন, সেইটা নিয়েও কি কোথাও মনে সন্দেহ রয়েছে, কোথাও মনে দ্বিধা রয়েছে যে শাস্তি পেতে দেরি হবে? আমি চাইছি যে যেরকম এই আদালতে ফাঁসির রায় যেরকম দিয়েছে উচ্চ আদালতে, ওরকম যেন তাড়াতাড়ি ফাঁসির রায়টা যেন করে দেয়। আপনারা 61 দিনের মাথায় একটা বিচার পেলেন, 61 দিন। অন্যান্য ঘটনার দিক থেকে দেখতে গেলে আমরা যদি তিলোত্তমার ঘটনাটাই পাশাপাশি রাখি, কারণ আপনার ঠিক ঘটনার কয়েক মাস আগে যখন রীতিমতো আন্দোলন প্রতিবাদ চলছিল, তখনই কুলতলির ঘটনা, তখনই আপনার বাচ্চার সঙ্গে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল, তারাও এখনো পর্যন্ত বিচার পায়নি, কিন্তু আপনারা আজ বিচার পেলেন। কি মনে হচ্ছে কোথাও কিছু বিচার ব্যবস্থার উপর আস্থা প্রত্যেকের রাখা উচিত? বিশেষ করে তিলোত্তমার বাবা মাকে আপনারা কি বলবেন, আরজি করে তিলোত্তমার বাবা মা যারা এখনো বিচারের অপেক্ষায় রয়েছেন? অবশ্যই বিচার তো অবশ্যই পাবে ওনারা। যে দোষী যারা আছে নির্মমভাবে যেরকম নিরীহ একটা মেয়েকে খুন করেছে, অবশ্যই পাওয়া দরকার, ওদের যেন ফাঁসি হয়, সর্বোচ্চ সাজা। একদম, আমরা প্রত্যেকেই চাইবো যাতে প্রত্যেকে সঠিক বিচার পায় এবং বিচার ব্যবস্থার উপর যে কারণেই প্রত্যেকটা মানুষ আস্থা রাখেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। জানি বুকের জ্বালা মিটবে না যতদিন না শাস্তি পাচ্ছে মুস্তাকিন সর্দার, তবুও বলবো যে কিছুটা স্বস্তি পেয়েছে, তো সেই স্বস্তিটা নিয়ে বেঁচে থাকুন। কিন্তু তিলোত্তমার বাবা মা এখনো পর্যন্ত সেই স্বস্তিটাও পাচ্ছেন না, যেটা আমাদের প্রত্যেকের কাছে যেন একটা বড় অস্বস্তির। এর পাশাপাশি একটি মাটিগাড়ার ঘটনা আপনাদের কাছে উল্লেখ করতে হবে। মাটিগাড়ায় 2023-এ এক পড়ুয়ার সঙ্গে ঠিক একই ঘটনা ঘটেছিল। যে মূল অভিযুক্ত আব্বাস, তাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল 2023 সালে, 2024-এর 7ই সেপ্টেম্বর তাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল। 23-এর ঘটনা, 2024-এর সেপ্টেম্বরে ফাঁসির সাজা দেওয়া হলো, কিন্তু এখনো পর্যন্ত ডিসেম্বর মাস হয়ে গেল, কোনো রকম সেই সাজা কার্যকর হলো না। কেন হচ্ছে না? বেশ কিছু প্রশ্ন জাগছে। আমার সঙ্গে রয়েছেন অত্রি শর্মা, আইনজীবী। আপনার সঙ্গে আমি কথা বলছি শর্মিষ্ঠা। সবার প্রথমে জানতে যাবে, এই যে কথাগুলো যখন বলছি না, তখন ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের কথা বড় মনে পড়ছে। 9-এর দশকের ঘটনা, সাজা ঘোষণা হলো 2004 সালে, সাজা কার্যকর হলো 2004 সালে, 9-এর দশকে দোষী সাব্যস্ত হয়ে গেল। এই যে এত দীর্ঘসূত্রিতা কেন? মানে এই যে সাজাগুলো হয়, সাজাগুলো কার্যকর হতে এত সময় লাগে কেন? কোন জায়গায় জটিলতা, কোন জায়গায় সমস্যা? দেখুন, সমাজে সত্যি সত্যি যেটা ঘটে থাকুক না কেন, আমাদের আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে যে প্রক্রিয়াটা আছে সেটার অনুপালন না হলে ঠিক সাজাটা দেওয়া যাবে না। আপনি প্রাথমিক স্তরে কাউকে কোনো সাজা যদি দিয়েও থাকে, যেরকম আপনি বললেন 1990 সনে ধনঞ্জয় চ্যাটার্জিকে দিয়েছিল, ওটা নিম্ন আদালতে যা ওনারা তথ্য পেয়েছিলেন, প্রমাণ পেয়েছিলেন, সেই হিসাবে সাজা দিয়েছিলেন। এখন যেহেতু এই প্রক্রিয়াটা এমন রয়েছে যে নিম্ন আদালত পূর্ণাঙ্গ ফাঁসির সাজা কিন্তু নিজে দিতে পারে না। সাজা হওয়ার পরে প্রথমে তাকে হাইকোর্টে পাঠাতে হয় কনফার্মেশনের জন্য। হাইকোর্ট যদি কনফার্ম করে দেয় তবেই ফাঁসির সাজাটা কিন্তু কনফার্ম হবে। এবার হওয়ার পরে যে আসামি যাকে সাজা দেওয়া হয়েছে তাকে হাইকোর্টে অ্যাপিল করার
তার কাছে অধিকার আছে, তারপরে ওখানেও যদি খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্ট যাবে, তারপরে রাষ্ট্রপতির কাছে গিয়ে তাকে ক্ষমা প্রার্থনা করার ব্যাপার আছে, তারপরে বিভিন্ন মামলার মাধ্যমে আবার সুপ্রিম কোর্ট গিয়ে সব কিছু চূড়ান্ত পর্যায়ে হয়ে গেলেই তারপরে হবে। কেন এটা আমাদের আইনি মান্যতায় বলছে যে 1000 অর্থাৎ একটা সময় লাগছে, একটা সময় রয়েছে, একটা পদ্ধতি রয়েছে, এবং যে কারণেই জয়নগরে এই ছোট্ট বাচ্চাটির বাবাও সেই জায়গায় একটা আশঙ্কা প্রকাশ করছেন যে দোষিত হলো, তাকে সাজা তো দেওয়া হলো, কিন্তু সাজা কার্যকর কবে হবে? আমার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, আমরা যখনই এই ধরনের কোনো ঘটনা দেখি রাজনৈতিক নেতারা ফাঁসি দেওয়া হোক বলে এরকম স্লোগান তুলতে থাকেন, এমনকি এই ঘটনাটাতেও অপরাজিতা বিল পাশ করে দ্রুত মানে বিচার ব্যবস্থা নিয়ে আসা হবে এরকম বক্তব্য রাখা হলো। এগুলো কি পুরোটাই আইবশ, না এগুলো সত্যি কার্যকর হওয়া সম্ভব? কি মনে হয় আপনার? আমি এই প্রশ্নের উত্তরে একটা ছোট্ট কথা বলে দিই। কদিন আগে দিল্লিতে একটা কোহলির নয়ডাতে একটা হত্যাকাণ্ড হয়েছিল, প্রচুর বাচ্চাদেরকে মেরে ফেলে খেয়ে নিয়েছিল। এটাতে দ্রুত তদন্ত করে কিন্তু ফাঁসির সাজা দেওয়া হলো। পরে কিন্তু হাইকোর্টে গিয়ে এই যে তথ্য প্রমাণ পাওয়া গেছিল সেটা সঠিক না পাওয়া যাওয়াতে তাদেরকে পরে মামলা থেকেই খালাস করে দেওয়া হলো। বিচার ব্যবস্থা যেটা বলা হচ্ছে, বিচার শুধু ফাঁসি হলেই যে বিচার হবে তা না, আমাদের প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে বিরল থেকে বিরলতম ঘটনা যদি ঘটে তাহলে ফাঁসির সাজা দেওয়ার একটা প্রভিশন আছে, কিন্তু তার তো অধিকার আছে আসামি হিসাবে, আইনে যে অধিকার আছে তার অনুপালন সে করবে। তাতে যদি না প্রমাণ হয় সেই অধিকারটাই প্রত্যেকে প্রয়োগ করার চেষ্টা করেন, এবং সেই অধিকার প্রয়োগের জন্য কোথাও একটা সময় লাগছে, এবং সেই সময়টাতেই কোথাও জয়নগরের ছোট্ট বাচ্চাটির বাবা কোথাও একটা আশঙ্কা প্রকাশ করছেন যে শাস্তি ঘোষণা হয়ে গিয়েছে, সেই শাস্তি কবে কার্যকর হবে, আদৌ কার্যকর হবে কিনা, সেই একটা আশঙ্কা তিনি প্রকাশ করেছেন। আমি হাতে খুব সময় কম, কিন্তু একটা আপডেট আপনাদেরকে দিতে হবে আরও একটা খবরের। সুতাহাটায় নাবালিকা ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছিল 2022-এ। চিপসের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করা হয়, সেই ঘটনায় ধৃতকে 5 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে হলদিয়া পক্সো আদালত। অর্থাৎ বুঝতে পারছেন এই ধরনের ঘটনাগুলো ঘটছে, বিচার হচ্ছে, শাস্তি হচ্ছে, কিন্তু ঘটনাগুলো কি কমছে, এই বড় প্রশ্নটা নিয়ে আজকে আমি আমার হটস্পট শেষ করলাম। যাই হোক, আজ এখানে শেষ করছি। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলার সঙ্গে থাকুন।